নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্প হাওয়া বদলের চিঠি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত হাওয়া বদলের চিঠি। বধুয়াকে তোমার মনে আছে কি না জানি না। মনে থাকার কথা নয়। বছরখানেক আগে সে আমাদের কলকাতার বাসায় চাকরি করত। গোল গোল গাল, গোপাল গোপাল চেহারা। মাত্র 2 মাস চাকরি করেছিল আমাদের বাসায়। শেষেই মায়ের জন্য মন কেমন করছে বলে কেঁদে কেটে চলে গেল। যে 2 মাস ছিল তাইতেই বড় ভালো লেগেছিল বধুয়াকে। তুমি ওকে অকর্মা মনে করতে বটে, কিন্তু আমি ওকে পুষ্যি নিতেও রাজি ছিলুম। তুমি ভুলে গেছো কি? কাল হঠাৎ সেই বধুয়া এসে হাজির। এখানে দেওঘরের কাছেই ওর যে বাড়ি তা আমার মনেও ছিল না। হঠাৎ দেখে চিনতেও পারিনি। এখন ওর 12 বয়স, তাই মাথা একটু লম্বাই হয়েছে, একটু রোগাও। শুধু মুখের মিষ্টি হাসিটুকু এখনো কি করে যেন শুদ্ধ রেখেছে। আমি যে এসেছি তাও জানতো না। একদিন বিকেলে যখন বেড়াচ্ছিলুম তখন নাকি দেখেছে আমাকে। তখন ভয়ে এসে কথা বলেনি, খোঁজখবর নিয়ে তবে বাসায় এসেছে। বুদ্ধি দেখো, একেবারে শুধু হাতেও আসেনি। বৈদ্যনাথের পুজো দিয়ে প্রসাদী প্যারা এনেছে কিছু, আর শালপাতার ঠোঙা এনেছে ওর মায়ের হাতের তৈরি করা করমচার আচার। জিজ্ঞেস করলুম, প্যারা আনলি যদি, তবে প্রসাদই আনলি কেন? অনেকক্ষণ লাজুক মুখে হেসে মাথা নিচু করে যা বলল, তার অর্থ দাঁড়ায় যে এমনি আনলে যদি আমি নিতে না চাই, সেই ভয়েই প্রসাদ করে এনেছে। প্রসাদ তো আর ফিরিয়ে দিতে পারবো না। কেমন মাথা খেলিয়েছে দেখেছ? শমিকার খুকু কেমন আছে জানতে চাইল, কিন্তু যখন জিজ্ঞেস করল দেওঘরে আমি কেন এসেছি, তখন একটু মুশকিলেই পড়লুম জানো, কি যে জবাব দিই। তখনও নিজেই বলল যে আমার চাকর হরিয়ার কাছে নাকি শুনেছে যে আমার অসুখ। আমি ওকে বোঝালুম যে সে তেমন কিছু নয়। একদিন অফিস যেতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলুম রাস্তায়, তাই দেখে শুনে ডাক্তার বলেছে একটু ঘুরে আসতে। ও চুপ করে শুনল, তারপর ব্যথিত মুখে বসে রইল। তখন আমি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে নানা কথা জিজ্ঞেস করলুম। সিনেমা হলের কাছে পান সিগারেটের দোকান দিয়েছে। দোকান ভালো চলে, আর শহরের একটু দূরেই ওর গ্রাম। সেখানে খেতি গৃহস্থী দেখাশোনা করে ওর মা আর ভাই। খুব লাজুক মুখে জানালো যে কলকাতায় আমাদের বাসায় থাকবার সময় সেই যে বলেছিল বিয়ে করেনি, সেটা মিথ্যে কথা। বিয়ে করেছে 10 বছর বয়সে, এখন 15, কিন্তু এখনও গাওনা হয়নি। আরও নানান কথা বলল। বারান্দায় মেঝের ওপর আমার পায়ের কাছটিতে বসে আমি ইজি চেয়ারে আধশোয়া হয়ে খুব মনোযোগ দিয়ে শুনছিলুম। অধিকাংশই ওর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। বারবার বলল বুড়ো হলে ও নাকি কোনো আশ্রম টাশ্রমে গিয়ে থাকবে। সংসারে নাকি ওর খুব একটা স্পৃহা নেই। ওর চেহারার মধ্যে এমন একটা সরল সত্যনিষ্ঠার ছাপ আছে যে কথাগুলোকে হেসে উড়িয়ে দেওয়া যায় না। তুমি সঙ্গে আসনি কেন সে কথাও জিজ্ঞেস করল। আরও বলল আমার কোনো কাজকর্ম করে দেওয়ার থাকলে ও করে দেবে। এই সময়ে বাজার করে হরিয়া ফিরে এলে
তখন আমাকে ছেড়ে দুজনে দেশওয়ালি ভাষায় নিজেদের মধ্যে খানিক গল্প করল। যাওয়ার সময় বলে গেল যে ওর গ্রামে একজন গুণী লোক আছে, যে ঝাড়ফুঁক করে, টোটকা ওষুধ দেয়। অনেকের রোগ সে নাকি সারিয়েছে। যদি আমার আপত্তি না থাকে তবে সে একবার সেই গুণীকে ডেকে এনে দেখাবে। আমি হেসে বললুম, আনিস, লোকটাকে আলাপ করে দেখব। রোগ তো কিছু নেই, তবু এখানে এসে নতুন ধরনের লোকের সঙ্গে আলাপ করতে ইচ্ছে করছে। কিন্তু বুধুয়ার ধারণা বোধহয় আমার অসুখটা শক্ত ধরনের। তাই সে যাওয়ার সময় মাথা ঝাঁকিয়ে বারবার ভরসা দিয়ে বলে গেল যে অনেক শক্ত রোগী নাকি সেই গুণী সারিয়েছে। বুধুয়া চলে গেলে অনেকক্ষণ একা একা বসে ভাবলুম। বুধুয়ার ধারণা যে ভুল তা মনে হচ্ছিল না। কখনো বলিনি তোমাকে, যেদিন অফিসে যেতে গিয়ে বাসের মধ্যে মাথা ঘুরে পড়ে গেলুম, সেদিনটাই প্রথমে মনে হয়েছিল নিশ্চিত এটা করোনারির অ্যাটাক। ক্রমে বুঝতে পারলুম যে এটা ব্লাড প্রেশার, এবং মাত্র 1.5 ঘন্টা আমি অজ্ঞান অবস্থায় ছিলুম। তখন আমার ভয় কেটে যাওয়া উচিত ছিল নাকি? ডাক্তারও অভয় দিয়েছিলেন, আমার মাত্র 43, স্বাস্থ্য ভালো, ভয় কি, এখনো একটা গোটা জীবন সামনে পড়ে আছে। কিন্তু কেন জানি না, ওর পর থেকেই মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আগে তো কখনো এরকম ঘটনা ঘটেনি। রাস্তায়, ট্রামে, বাসে সব লোকই তো দিব্যি চলাফেরা করছে। মাঝখান থেকে হঠাৎ আমিই বা অজ্ঞান হয়ে গেলুম কেন? এইসব ভেবে ভেবে কয়েকদিন নিজেকে খুব দুর্বল আর অসহায় মনে হতে লাগলো। এতকাল কখনো খুব গুরুত্ব দিয়ে বয়স হয়ে যাওয়ার কথাটা ভাবিনি, মরার কথাও না। এবার ভাবতে লাগলুম। ভেবে দেখলুম দুটোর কোনোটাকেই তো আমি এড়াতে পারবো না। কলকাতায় হাঁপ ধরে গেল। মনে হলো বহুকাল কলকাতার বাইরে যায়নি। এতদিন এক জায়গায় থেকে মনটা নিস্তেজ, আর নানা বাজে ভাবনার বাসাও হয়ে উঠেছে ক্রমে। তাই তোমাকে একদিন বলেছিলাম, চলো না বাইরে কোথাও থেকে 2-4 দিন বেরিয়ে আসি। তুমি অবাক হয়ে বললে, ও মা, ভূতের মুখে রাম নাম, এতদিন তো উল্টো গেছ। শুনে একটু অপ্রস্তুত হয়েছিলুম। বাস্তবিক অফিসে আমার ছুটি জমে জমে পচে গেল। বেরিয়ে আসা দূরের কথা, একদিন ছুটি নিয়ে বসে থাকতেও আমার ইচ্ছে হয়নি। বেড়াতেই বা কোথায় যাব? কিন্তু কলকাতা কয়েকদিনেই অসহ্য হয়ে গেল। 2-1 দিন শ্রমিক আর খুকুকে স্কুল থেকে ছুটি নিয়ে গেলুম। ওরাও বাবার কাণ্ডকারখানা দেখে অবাক। কিন্তু এভাবেও আমার বিষণ্ণতা কাটল না জানো। মনে হলো দূরে কোথাও যাওয়া একান্ত দরকার, আর যেতে হবে একলা। একলা হলেই নিজের মনটাকে সুবিধে মতো পাওয়া যাবে। তখন দেখা যাবে তার কোথায় কোন কাঁটাটা বিঁধে আছে। আর শুধু তোমাকে নিয়ে আসা যায় না, তাহলে শ্রমিক আর খুকুকে কে দেখবে? ওদের নিয়ে এলে আবার স্কুল কামাই হবে। একা আসতে প্রথমটায় খারাপ লাগছিল। এখানে এসে কয়েকদিন ভীষণ মন খারাপ ছিল। আগের চিঠিতে সেসব জানাইনি। এমনকি 3 দিন পর একদিন ফিরে যাওয়ার জন্য সব বাঁধা ছাঁধা করে ট্রেনে পর্যন্ত উঠে পড়েছিলুম। মধুপুরে ট্রেন থামতে মনে হলো বড্ড নাটকীয় হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাছাড়া সন্দেহ হলো কলকাতা গেলেই সেই বিশ্রী ভাবনাগুলো আবার ঘাড়ে চেপে বসবে। তাই মধুপুরেই নেমে পড়া গেল। কিন্তু দেওঘরেও ফিরতে ইচ্ছে হলো না। ওখানে না থেকে হরিয়াকে দেওঘরে ফেরত পাঠিয়ে আমি বেরিয়ে পড়লুম। 7 দিন ধরে নানা জায়গায় আমি ঘুরে বেরিয়েছি। কোনো লক্ষ্য স্থির ছিল না,
সহযাত্রীদের কাছে যে জায়গার নাম শুনেছি সে জায়গারই টিকিট কেটেছি পরদিন। ভালো করে খাওয়া হয়নি, শোয়া হয়নি, গালে দাড়ি বেড়ে গেছে, শরীর পথের ধকলে দুর্বল। তবুও ওই 7 দিন মনের জড়তা কেটে গেল, তাজা লাগলো নিজেকে। দেওঘর ফিরেছি এই দিন 4 হলো। এখন আর একটুও খারাপ লাগছে না। তোমাদের কথা খুব একটা মনে পড়ছিলও না। শুধু বধূয়া এসে মনটা খারাপ করে দিয়ে গেল। সেই যে ওকে কবে একটু ভালোবেসেছিল, ও আশায় সেই ভালোবাসার জায়গায় আবার হাত পড়ে গেল। কাল থেকে আবার তোমাদের কথা তাই ভীষণ মনে পড়ছে। বধূয়া না এলে এটা হতো না। বধূয়ার সঙ্গে ব্যাপারটার সম্পর্ক হয়তো তুমি ঠিক বুঝতে পারছো না, আমিও পাচ্ছি না। কেবল মনে হচ্ছে কিরকম অস্পষ্ট একটা যোগাযোগ হয়েছে বটে। আজ তোমাকে কোনো চিঠি লিখবার কথা ছিল না। এই তো 3 দিন হলো তোমাকে চিঠি লিখেছি, তুমি এখনো জবাব দাওনি, কিংবা হয়তো তোমার চিঠি এখনো মাঝপথে। তবুও লিখতে বসেছি। মনে হচ্ছে তোমাকে কি একটা বিষয় যেন জানাবার আছে, যা রহস্যময়, যা অস্পষ্ট। ভয় পেও না, এ তেমন কিছু নয়। জানো, আজ বিকেল থেকে মনটা ডানা মেলেছে, উড়ছে, কোনো ঠাঁই ছুতে চাইছে না। বিকেলে আকাশ ঘনঘোর করে এলো। বেড়াতে গিয়েছিলুম, মেঘ দেখে বৃষ্টি আসবার আগেই ঘরে ফিরে এলুম। তারপর ইজি চেয়ারে রোজকার মতো না বসে দরজার চৌকাঠের পাশটিতে বসে রইলুম চুপ করে। বৃষ্টি এলো, ঘন মেঘের স্নিগ্ধ ছায়া পড়েছে চারধারে। বর্ষার ব্যাঙ ডাকছে, ঝরঝর জলের শব্দ হয়ে যাচ্ছে। আর কোনো শব্দ নেই। সামনের বাগানে ফুল গাছগুলো, পাতাবাহারের গাছগুলো অঝোর জলধারায় ভিজে যাচ্ছে। আমার ছোট্ট বাগানটায় গভীর ভালোবাসার খেলা চলছে। দেখতে দেখতে কেমন করে যেন বাগানের গাছপালা, ফুল, লতাপাতার মতোই আমিও আকণ্ঠ পান করছিলুম সেই বৃষ্টির জীবনী শক্তিকে। আমার মনটা ভরে যাচ্ছিল। ঠিক হয়তো বোঝাতে পারছি না, কিন্তু সেই অবিরাম জলধারার দিকে চেয়ে থেকে মনে হচ্ছিল আমার হয়তো উদ্ভিদের মতোই শাখা, কাণ্ড বা শিকড় গোছের কোনো গোপন প্রত্যঙ্গ আছে, যা দিয়ে আমি বৃষ্টি থেকে সেই জীবনী শক্তি আহরণ করছিলুম। ক্রমে রাত হয়ে এলে, যখন আর কিছুই দেখা যাচ্ছিল না, তখন ঘরে এসে এইমাত্র বসলুম ছোট বাতিটি জ্বালিয়ে তোমায় চিঠি লিখব বলে। এখনো জল ঝরে পড়ার শব্দ, ব্যাঙের অবিরাম ডাক শুনতে পাচ্ছি। তুমি হয়তো ঠিক বুঝতে চাইবে না, কিন্তু এখানে আসবার পর যতবার রাত্রিতে বৃষ্টির শব্দ শুনেছি আমি, ততবার মনে হয়েছে যে আমার একটা পূর্বজন্ম ছিল। কিছুতেই বিশ্বাস হতে চায় না যে এ জন্মেই আমার শুরু এবং শেষ। রহস্যের কথা যে বলেছিলুম তা হচ্ছে এই। বোধহয় এইসব অনুভূতির কোনো মূল্যও নেই। না থাক, তবু আমার কাছে আজ বৃষ্টি যে প্রিয়, ঘাস, ফুল, মাটি এই সবও যে প্রিয়, তার কারণ হয়ে থাক এই রহস্যময় অনুভূতিগুলি। আমি কখনো এ রহস্যের অবসান চাইব না। দেখো, বৃষ্টি এসেছে বলেই আমাদের বাগানের গাছগুলোর ওরকম আনন্দ। তারা বাহু মেলে শিকড় ছেঁড়া কাঁপনে কাঁপছে। এই যে ব্যাঙের ডাক, জলের শব্দ শুনছি, তাতেও কেমন এক আনন্দের সুর লেগেছে। মনে হয় আবহমান কাল থেকে আমাদের এই বৃক্ষলতা গুল্ম, ওই আপাতত তুচ্ছ ব্যাঙগুলো এই বৃষ্টিকে পৃথিবীতে ডেকে আনছে। তাই বৃষ্টির ভেতরে কেমন একটা ভালোবাসার গন্ধ হয়েছে।
লিখতে লিখতে মনে হচ্ছে চিঠিটার সুর কেমন যেন গম্ভীর হয়ে গেল। এভাবে কেউ বউকে চিঠি লেখে? কি করে জানবো? বারবার তুমি আমার হাতের কাছেই ছিলে, চিঠি লেখবার দরকার তো কখনো হয়নি। মনে হচ্ছে চিঠির শেষে ঘর সংসারের কথাও কিছু লেখা দরকার। তুমি কেমন আছো আমাকে ছেড়ে তা জানতে ইচ্ছে করছে। শমিকার খুকো বরাবর আমাকে একটু গম্ভীর বলেই জানে, বড় একটা কাছে ঘেঁষে না। ভাবছি এবার ফিরে গিয়ে ওদের সঙ্গে একটু বেশি করে মিশব। কি বলো? সন্দেহ হচ্ছে কি যে আমার মাথায় কেমন যেন একটু? সন্দেহ মাঝে মাঝে আমারও হয়। এতকাল সেই বাসে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে পর্যন্ত আমার কাছে সবটাই ছিল একটা খেলার মাঠের মতো, যেখানে দাঁড়িয়ে আমি স্পষ্ট দিনের আলোয় আমার প্রতিপক্ষ সব খেলোয়াড়কেই দেখতে পাচ্ছি, সহযোগীদেরও চিনে নিচ্ছি। কিন্তু জ্ঞান ফিরে আসবার পর থেকে দেখছি দিনের আলোয় সেই মাঠ যতটা স্পষ্ট মনে হয়েছিল এখন আর ততটা নয়। সেই মাঠে যেন এক নিস্তেজ শেষ বেলার আলো পড়েছে। প্রায় সীমারেখাহীন হয়ে বিস্তৃত হয়েছে সেই মাঠ। দূরে দূরে অস্পষ্ট চেহারা নিয়ে কারা যেন দাঁড়িয়ে আছে। তাদের চেনা যাচ্ছে না, সব কেমন যেন পাল্টে যাচ্ছে। তুমি ঠাট্টার ছলে প্রশ্ন করেছ আমি কবি হয়ে যাচ্ছি কিনা। তুমি তো গোঁড়া ঈশ্বর বিশ্বাসী। তুমি কি বিশ্বাস করো না যে ঈশ্বর সব কিছুর, এমনকি নিজেরও সৃষ্টিকর্তা? তার চেয়ে বেশি কল্পনাপ্রবণ প্রকাশ ক্ষমতা আর কার থাকতে পারে? তার চেয়ে বড় কবি কে? আর যেহেতু তার সেই আনন্দময় কবিসত্তা থেকে আমাদের আত্মার সৃষ্টি হয়েছে বলে আমাদের জনমত রয়েছে, সেই হেতু আমাদের সকলেরই কিছু পরিমাণে কবি হওয়া বাধ্যতামূলক। কোন মানুষ, কোন বৃক্ষ, কোন পশু কবি নয়? আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি যে ইজি চেয়ারে শুয়ে নানা কথা ভাবলুম, আমার সেই চিন্তা ভাবনার ঢেউ ইজি চেয়ারটা ধরে রেখেছিল। অন্য কেউ যখন এসে সেই ইজি চেয়ারে বসবে তখন ইজি চেয়ারটা সেই ঢেউগুলো বিকিরণ করবে তার বোধ ও বুদ্ধির ভেতর। চমকে উঠো না। ইজি চেয়ারটাকে ওরকম ভাবতে যদি অস্বস্তি হয়, তবে সে জায়গায় বাতাস, মাটি, জল কিংবা শূন্যতাও ভেবে নিতে পারো। যেমন এই ধরনের কোনো মাধ্যমের ভিতর দিয়ে যদি আমাদের গভীর ও গোপন ভাবনা, চিন্তা ও বোধ অন্যের ভিতরে সঞ্চারিত হতো, যদি আমাদের আবেগ অনুভূতিগুলি এভাবে ভাষায় প্রকাশ করতে না হতো, আমরা কাউকে কবি বলতুম না। বুঝতুম যে এক ভয়ঙ্কর উন্মত্ত ও দুর্বার কল্পনা শক্তি থেকে আমাদের সব কিছু সৃষ্টি হয়েছে বলে আমরা সকলেই কিছু কিছু কবি। কী সব যে লিখে যাচ্ছি, হয়তো তুমি পরিষ্কার বুঝতেও পারছো না। কাল রাত্রেও অনিদ্রা পেয়ে বসেছিল। মাঝে মাঝে ওইটাই বড় যন্ত্রণা দেয় আমায়। কেমন পিপাসা, ভয়, উৎকণ্ঠার এক সংমিশ্রণে শুয়েছিলুম আমি গভীর রাত অবধি। তখন বৃষ্টি থেমে জ্যোৎস্না ফুটেছে। বাইরে শুনলুম কুকুর কাঁদছে চাঁদের দিকে চেয়ে থেকে। শিউরে উঠে একবার হরিয়াকে ডাকতেও গেলুম, কিন্তু ডাকা হলো না। চোখ বুজে আমি শুনতে পেলুম কুকুরের সেই কান্নার সাথে ডানা ঝাপটানোর প্রাণপণ শব্দ উঠছে। অনেকক্ষণ চোখ বুজে রইলুম। বোধ হলো সবটাই মনের ভুল। কেউ কাঁদছে না, কেউই উড়ে যেতে চাইছে না। তারপর ক্রমে আস্তে আস্তে বুঝতে পারলুম অকারণ চোখের জলে আমার চোখ ভরে আসছে, যেন আমি আর আমার ঘরে নেই। নিশিরাতের পরই আমাকে উড়িয়ে এনেছে, শুইয়ে দিয়ে গেছে শিশির ভেজা মাঠের ওপর ম্লান জ্যোৎস্নার ভিতরে। চোখ চেয়ে দেখব
দুটো সাদা হাঁস মলিন জ্যোৎস্নাকে গায়ে মেখে নিয়ে উড়ে যাচ্ছে পৃথিবীর সীমারেখা ছেড়ে দূর নক্ষত্রমণ্ডলীর দিকে, কিংবা আরও দূরে যার কোনো সীমারেখা নেই এমন সমুদ্রের সন্ধানে তারা চলেছে, আর কখনো ফিরে আসবে না। হাঁসের ঘর ভেঙে রক্তমাখা মুখে গায়ের পালক ছেড়ে কুকুরটা তাই এসেছে মাঠে দূরতম সেই সব হাঁসের সন্ধানে। তারপর চাঁদ ও শূন্যতা দেখে কাঁপছে, কাঁদছে। আমার চোখের ওপর গভীর স্বপ্নের সেই খেলা চলল অনেকক্ষণ। জানি এই চিঠি পেলে তুমি হয়তো আরও অস্থির হয়ে পড়বে, কিন্তু আর তোমার মতো বিশ্বস্ত কেউ নেই যাকে এসব লিখতে পারি। সব কিছুই ভাগ করে নেওয়ার কথা ছিল আমাদের, তাই আমিও চাই আমার অস্থিরতার এইটুকু তোমার ভিতরেও সঞ্চারিত হোক। আজ সকালে চিঠিটা শেষ করিনি, ভেবেছিলুম বিকেলে করব, তাই করছি। আজ বিকেলে বুধুয়া এসেছিল তার সেই গুণীকে নিয়ে। গুণীকে যেমন কল্পনা করেছিলুম তেমন নয়, অর্থাৎ তার এক হাতে ঝাঁটা, অন্য হাতে সর্ষে পোড়া নেই, এবং চোখও রক্তবর্ণ নয়, নিরীহ ভালো মানুষের মতোই চেহারা। কথাবার্তায় মনে হয় বেশ কিছুটা লেখাপড়া শিখেছে। বয়সও তার অল্প, বোধহয় 30। আপনি বা তুমি কোনটা বলবো তা নিয়ে একটু গলেই পড়লুম। শেষে আপনিই বলতে লাগলুম। সে একসময় অনেকক্ষণ আমার দিকে চেয়ে থেকে বলল, আপনার অসুখটা তো মনের। বললুম, কি করে বুঝলেন? সে হেসে বললে, বোঝা যায়, আপনার চোখ সে কথাই বলছে। তারপর আবার খানিক চেয়ে থেকে বললে, আপনার ছেলে মেয়ে দুটি এবং আপনার স্ত্রী আপনাকে খুবই ভালোবাসে, কিন্তু আমার মনে হয় তারা আপনার ওপর সম্পূর্ণ নির্ভর করতে পারে না। বোঝো কাণ্ড, তোমরা তো নিশ্চিন্তেই আছো, কিন্তু এদিকে তোমাদের মনের কথা ফাঁস হয়ে যাচ্ছে যে। একটু চমকেই উঠেছিলুম, তবু হাসি মুখে জিজ্ঞেস করি, আমার 2 ছেলে মেয়ে আর একটি স্ত্রী কি করে বুঝলেন? মন্ত্র বলে নাকি? সে আবার হাসল, বলল, না না, বুধুয়া বলছিল আমাকে। মনে মনেই হো হো করে হাসলুম। এরা কি তোমাকে বন্ধা মনে করে? বুধুয়া চলে আসার পরও তো 1 বছর কেটে গেছে। এর মধ্যে যদি আরেকটি হতো, সে কি হিসেবের বাইরে থাকতো? না, পৃথিবীতে হঠযোগ, মন্ত্রতন্ত্র এসব কিছুই নেই দেখছি। না থাকলে তো আমারই মুশকিল, কেননা আমাকে অবিলম্বে এই ধরনের একটা আশ্রয় পেতেই হবে, নইলে সেই পুরনো ভাবনা, সেই চিন্তাগুলো আবার এসে আমায় জাপটে ধরবে যে। গুণী বলল, বুধুয়া আপনার কথা সবই বলেছে আমাকে, ও আপনাকে খুব ভালোবাসে। বুধুয়া লজ্জায় মুখ লুকোলো। আমিও একটু হাসলুম, কিছু বললুম না। গুণী খানিকক্ষণ আবার চেয়ে থেকে শান্ত গলায় বলল, মনের যে অশান্তি রয়েছে তা সাধারণত কামনা বাসনা থেকেই আসে। আপনি বড় বেশি চান। মিথ্যে বলবো না, এসব পুরনো কথায় একটু বিরক্তই হয়েছিল। বললুম, কামনা বাসনা ছাড়া তো মানুষ হয় না। সে তেমনই শান্ত গলায় বলল, কিন্তু আপনি চান আরও বেশি। আপনি সুখের চেয়েও বেশি কিছু চান, সে হলো শক্তি, শান্তি, সন্তোষ। এটাই পাওয়া সবচেয়ে কঠিন, এ চাওয়াই সবচেয়ে বড় চাওয়া। তাচ্ছিল্যের হাসি হাসলুম। তবুও সে বলল, আপনি ঈশ্বরে মন দিন, তার দয়া পেলে আপনি ঠিক হয়ে যাবেন, তিনি দয়া করবেন। হেসে বললুম, ঈশ্বরের দয়াকে বিশ্বাস কি করে করব? আমার ঈশ্বরে বিশ্বাস নেই যে।
সে কিছুক্ষণ ভেবে বলল, আপনার প্রিয়জন আছেন জানি, কিন্তু আপনি তাদের কতটা ভালোবাসেন? তাদের জন্য প্রাণ দিতে পারেন কি? একটু হকচকিয়ে গিয়ে থমকে একটু ভেবে বললুম, বোধহয় পারি। তোমাদের তিনজনের মুখ ভেবে নিয়ে পারি বলতে ভালোই লাগছিল, যেন সত্যিই পারি। লোকটা একবার একটু ধোঁয়াটে ভাবে বলল, ভালো করে ভেবে দেখবেন, যদি সত্যিই পারেন এবং ভালোবাসার জন্যেই পারেন, তবে আপনি সব অশান্তি কাটিয়ে উঠবেন। এরপর ওরা চলে গেল। সাইকোথেরাপির এই গ্রাম্য চেষ্টা দেখে খুব হাসলুম নিজেই। এবার চিঠি শেষ করি। আচ্ছা, খুকুকে বলো ওর কাঁচা হাতের লেখা চিঠিটা আমি পেয়েছি, কিন্তু ভাষাটা তোমার বলে মনে হলো। তুমি ওদের কিছু বলো না, দোহাই তোমার। ওরা যা চায় তাই লিখুক, আমি ওদের মনটাকে স্পষ্ট ধরতে চাই। ধারোয়া নদীর ধার তুমি দেখনি? কি সুন্দর! উপত্যকার মতো বহুদূর পর্যন্ত ঢালু হয়ে নেমে গেছে। মাটি শুকনো গেরুয়া রঙের, কোথাও মাটি রঙের মতো লাল। মস্ত পাথরের চাই মাটিতে গাঁথা। বিকেলের দিকটাই অসহ্য নির্জনতা। হাঁটছি তো হাঁটছি, শেষবেলার আলোয় আমার মস্ত ছায়াটা কত যে দীর্ঘ হয়ে হারিয়ে যাচ্ছে। ছায়াটার পিছু পিছু হাঁটছিলাম। যদি আমার ছায়াটার কোনো ইচ্ছা শক্তি থেকে থাকে, যদি থাকতো নিজস্ব সত্তা, তো নিয়ে যাক সে আমায় যেখানে খুশি। এও এক খেলা। ছায়াটা সব বন্ধুরতা অবলীলায় পার হচ্ছে। মস্ত পাথরের চাঙড়, গর্ত, গাছপালা কিছুই তাকে বাধা দিতে পারে না। শরীরী পক্ষে তো তা সম্ভব নয়। শরীরটা যে মস্ত বাধা। এলোপাথারি হাঁটতে হাঁটতে আমার হাঁপ ধরে গেল। নদীর ধার পর্যন্ত পৌঁছতে সন্ধে লেগে গেল প্রায়। নদীর ধারে চুপটি করে বসে রইলুম। একটুখানি আলো আর বাকি আছে মাত্র, খুব একটুখানি। চারধারে গাছপালা, মাঠ, নদীর জল তৃষ্ণার্তের মতোই সেই শেষ আলোটুকু শুষে নিচ্ছে। দেখতে দেখতে পৃথিবীকে বড্ড অনিত্য বলে মনে হচ্ছে। দিনটা যে গেল, এইভাবেই যে রোজ যায়, থাকে না তো। একটা স্থির সূর্য যদি কেউ আকাশে লাগিয়ে রাখত, তবে কি আমাদের দিন যেত না? বয়স বাড়ত না? যেমন ছিলাম সবাই তেমনটি কি চিরকাল থেকে যেতাম? ওই যে গতিময় ধারোয়ার জল বয়ে যাচ্ছে, ওর মধ্যেও সেই অনিত্যতার কথা। বয়ে যাচ্ছে। আজ যে এক কোষ জল বয়ে গেল, সে তো গেল চিরকালের মতোই। ধারোয়া বেয়ে সে আর কোনো দিনও যাবে না উল্টো গতিপথে। মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু অস্থিরতা ছিল না। প্রকাণ্ড আকাশের তলায় ধারোয়ার মস্ত উপত্যকায় বসে থেকে একরকমের মহৎ বিষণ্ণতাই টের পাচ্ছিলাম। চলে যাওয়াটাই অমোঘ। নদীর ধার ধরে একটা লোক উঠে এলো। ঝোপঝাড়ে কি যেন খুঁজছে, কোনো বুনো লতাপাতাই হবে। তার গায়ে একটা হাফ হাতা পাঞ্জাবি, পরনে ধুতি, বেশ তেজস্বী চেহারা, দেহাতি হবে। সেই ভেবে লোকটাকে ডেকে বললুম, কিয়া ঢুঁড় রহে হ্যাঁ জি? লোকটা এক পলক তাকিয়ে একটু হাসল, তারপর কাছে এসে বলল, আপনাকে দেখেছি এখানে কদিন, বাঙালি তো? আমি বললুম, আজ্ঞে, আপনি এখানেই থাকেন? তিনি বললেন, বহুদিন হয়ে গেল, সেই 46 সালের পর থেকেই। বসলেন। অনেকক্ষণ দুজনের পরিচয় হলো। বেশ লোকটা, 50-এর ওপর বয়স, কিন্তু সেটা উনি না বললে কিছুতেই বুঝতে পারতুম না। একদম ছেলে মানুষই চেহারা।
চাউনিতে এখনো বেশ একটা জীবনী শক্তি। লোকটা ধার্মিক, তার ইষ্টদেবের আশ্রমে থাকেন, তার কাজে জীবন উৎসর্গ করেছেন। একসময়ে মাইনিং ইঞ্জিনিয়ার ছিলেন, নিজের গাড়ি টাড়ি ছিল, লম্বা বেতন পেতেন। সব ছেড়ে দিয়ে চলে এসেছেন, কিন্তু কোনো ক্ষোভ নেই। জিজ্ঞেস করলুম, ঘর সংসারের কথা ভাবেন না? চলে কিসে? উনি বললেন, সংসারের সবাই তো এখানেই, ভাবব কেন? ভাবছ তুমি চলবে কিসে? ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি। ভাবো তুমি তাকে। এই ছোট্ট ছড়াটা বলে হাসলেন। রাত হয়ে গিয়েছিল। উনি অন্ধকার রাস্তায় আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। আমি ডেকে একটু বসালাম। উনি চা খান না, অন্যের বাড়িতে আহার্যও গ্রহণ করেন না। চারদিক ঘুরে ঘুরে ঘরদোর দেখল। বলল, আপনি মশাই ঘোরতর স্ত্রৈণ লোক তো, স্ত্রীকে ছেড়ে একা এখানে এসেছেন কেন? আমি প্রশ্ন করলুম, কি করে বুঝলেন যে আমি স্ত্রৈণ? তিনি বললেন, ঘরদোরের অবস্থা দেখে। ছাড়া জামাকাপড় গুছিয়ে রাখার অভ্যাস নেই, বিছানার ঢাকনা দিইনি, গেঞ্জি কাঁচা নয়, লক্ষণ দেখলে চেনা যায়। বোধহয় আপনি একটু ভাবুক মানুষ। বলে তিনি চকচকে চোখে আমার দিকে চেয়ে রইলেন। আবার ছড়া কাটলেন। অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এই দেখেই বুঝবি রে তার যোগ্যতা কেমন। বেশ লাগলো লোকটাকে। এখানে আসার পর থেকে একটি দুটি সহজ দার্শনিকের সঙ্গে বেশ আলাপ হচ্ছে। শিখছি, কলকাতায় এরকম মানুষ তো বড় একটা পাই না। আমার পালে মৃত্যুর হাওয়া লেগেছে। তরতর করে ভাটিয়ে যাচ্ছে নৌকা। কাল বিকেলে একটা মৃত্যু দেখলুম। আমার উঠোনের ধারে একটু বারান্দা আছে, তার কোলে একটা তারা ফুলের মরা ঝোপ। একটা মাকড়সা জাল ফেদে বসে থাকে, রোজ দেখি। পোকামাকড় পড়লেই জাল নড়ে ওঠে, মাকড়সাটা জালের কাঁপুনি টের পায়। তারপর নির্ভুল লম্বা লম্বা 8টা পায়ে দুলে দুলে হেঁটে এসে পোকা ধরে। বিকেলে ওই বারান্দায় বসেই মাকড়সার জালটা দেখছিল। হরিয়া এক বাটি মুড়ি তেল দিয়ে মেখে দিয়ে গেছে, বসে খাচ্ছি। হঠাৎ ভাবলুম, মাকড়সাটাকে নিয়ে একটু খেলা করি। একটা মুড়ির দানা তার জালে ছুঁড়ে দিলুম। মুড়িটা আঠালো জালে পড়ে আটকে গেল। কাঁপুনি টের পেল মাকড়সা। একটু চুপ করে থেকে লম্বা লম্বা পায়ে ধীরে ধীরে হেঁটে এলো, শুঁকল, দেখল, তারপর একটা লাথি মেরে মুড়ির দানাটা ফেলে দিল জাল থেকে। আবার ফিরে গেল সেই জালের মাঝখানটিতে, ধৈর্য ধরে রইল জেলেদের মতো। আবার মুড়ি ছুঁড়ে মারলুম। আবার উঠে এলো, দেখল, শুকলো, লাথি মেরে মুড়ি ফেলে দিয়ে জালটাকে পরিষ্কার করে চলে গেল। বারবার এই কাণ্ড। বেশ তো খেলাটা। মাকড়সারা যে মুড়ি টুড়ি খায় না তা বুঝতে পারলুম কাল। খায় না কেন বলো তো? সে যাগ্গে। অনেকক্ষণ ধরে মাকড়সার জালে মুড়ি ছুঁড়বার খেলা খেলে আমার ক্লান্ত লাগছিল। হঠাৎ ইচ্ছে হলো দেখি রক্ত মাংসের গন্ধ পেলে খায় কিনা। উঠোনের একধারে বিশাল হিংস্র চেহারার পিঁপড়ে দেখেছি। তাদের মস্ত মাথা, মিশমিশে কালো। তখনও দু একটা ঘোরাফেরা করছিল উঠোনে। রান্নাঘর থেকে চিমটি এনে তাদের একটাকে ধরে জালে ছেড়ে দিলুম। মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, বেড়াতে যাব, তাই আর ফলাফলের অপেক্ষা করিনি। ফিরে এসে দেখি মস্ত পিঁপড়েটা জালের কেন্দ্রে মাকড়সাটার খুব কাছেই মরে আটকে আছে, শরীর তার অর্ধেক খাওয়া। মনটা আমার সেই থেকেই বড্ড খারাপ। কেবলই ভাবছি, এ পাপ আমাকে কি স্পর্শ করবে? পালে মৃত্যুর হাওয়া লেগেছে, নৌকো ভাটিয়ে যাচ্ছে। উজানেরও হাওয়া আছে, বাইলে উজানেও যাওয়া যায়, কিন্তু আমি পারছি না।
এবার চিঠিতে লিখেছ আমাকে ফিরে যেতে। ভুলে যাও কেন যে আমি হাওয়া বদল করতে এসেছি? এখনো হাওয়া বদল আমার শেষ হয়নি তো। মৃত্যুর হাওয়ার বদলে জীবনের হাওয়া লাগুক। আজ বড্ড ঘুম পাচ্ছে। এই চিঠিটা আবার কাল শেষ করব। ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর ভোরের আলোটি। দিন আসছে, তারই আবাহনে আকাশ মর্ত জুড়ে কি মহা আয়োজন। আকাশে মেঘ ছিল না, ধুলো ধোঁয়া ছিল না, গাছগাছালি শান্ত, বাতাসও মৃদু। রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। আমি যেন পিঁপড়েদের জগতেই চলে যাচ্ছি। লক্ষ পিঁপড়ে আমাকে বহন করে নিয়ে যাচ্ছে। স্বপ্ন? কিন্তু ভোরে ঘুম ভাঙল কুটুস একটা কামড়ে। অবশ্য উঠে দেখলুম পিঁপড়ে নয়, বড্ড ছাড় পোকা। বেশ লাগছিল ভোরটা। কি বলবো তোমায়, এত সুন্দর দৃশ্যটা একা দেখছি। মনটা বড় খাঁ করছে। কাকে যেন ডেকে দেখালে ভালো হতো। আমরা একা কিছু উপভোগ করতে পারি না, ভালো লাগে না। বেঁচে থাকতে গেলে একজন প্রিয় মানুষ চাই। সে কি তুমি? বুঝতে পারি না, কিন্তু কাউকে বড্ড দরকার। এক বুক কথা জমে আছে আমার। মাকড়সার ক্ষুধা কি ভয়ঙ্কর। আজ দেখি আধখাওয়া পিঁপড়েটার দেহাবশেষ নেই। মনটা বড় অস্থির লাগছে। কি করলুম? এই নিষ্ঠুরতা কি আমাকে মানায়? দুপুরে জানলার পাশে জারুল গাছের ছায়া কোলে করে বসে আছি। কি একা, কি গভীর চারদিক। মনে হচ্ছে কে আছে, আমার কে আছে। কোল জুড়ে জারুলের ছায়া। জীবনে যা কিছু জড়ো করেছি দুহাতে, সবই আঁকড়ে ধরে আছি। সেসব কি তবে ছায়ার মতোই? অথচ পৃথিবী কি গভীর। কত কোটি বছরে জীবনযাপনের সব চিহ্ন সে বয়ে যাচ্ছে। বাতাসে তার প্রাচীনতার ঘ্রাণ। সব প্রাচীন সময়, সব প্রাচীন বাতাস আজও রয়ে গেছে আমার চারধারে। এসব থেকেই জন্মেছি, এসবেই লয় পাব। কোলে জারুলের ছায়া পড়ে, আলো দোলে। কিছুই ক্ষণিক নয়, সব কিছুই জন্মেছিল পৃথিবীর সঙ্গে। জলে চোখ ভেসে গেল, স্মৃতিভংশের মতো বসে থাকি। কোথা থেকেই বা এসেছি, ফিরে যাবই বা কোথায়? তুমি ভেবো না, পৃথিবীতে কেউই খুব জরুরি নয়। যে যতই জরুরি ভাবুক নিজেকে বা প্রিয়জনকে, তবু দেখো তাকে ছাড়াও চলে যায়। কিছুই অসুবিধে নেই। ছুটি দেবে আমায়? একবার দেখতুম হাওয়া পাল্টাতে পারি কিনা। শুনছিলেন আজকের গল্প শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত হাওয়া বদলের চিঠি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।